নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। গল্প শোনাবো আশাপূর্ণা দেবীর। সাহিত্যিক হিসেবে আশাপূর্ণা দেবী জয় করেছেন অজস্র পাঠকের হৃদয়। বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার সুযোগ লাভ করেননি আশাপূর্ণা দেবী, কিন্তু তার সাহিত্য সৃষ্টি সত্যিই এক বিস্ময়। আজ আমি তার এক লেখা গল্প পড়ব। গল্পের নাম ভয়ঙ্কর অচেনা। বিকেল থেকেই আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যার দিকে হঠাৎ চেপে বৃষ্টি এলো। হরিবালা বলে উঠল, শনির ৭, মঙ্গলের ৩। শনিবারে বৃষ্টি নামলো, ৭ দিন ভোগাবে। হরিবালার মন্তব্যে বাড়ির কেউই অবশ্য ৭ দিন ভোগাবার ভয় ভীত হলো না। ওই বুড়ির কথা কেউ কানে নেয় না। তবু যে বুড়িকে এই আধুনিক সংসারে ঠাঁই দিয়ে রাখা হয়েছে, সেটা নিতান্তই তার অপরিসীম কর্মক্ষমতায়। এখনো এই বয়সেও গতরে ৩টে জোয়ান লোকের ধাক্কা ধরে। সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব হরিবালার করণীয় খাতায়। অতএব করবি যতই কেননা লোকেদের বাড়ির সুন্দর ফ্রক পরা, চুলে রিবন বাঁধা অথবা ঘুরিয়ে শাড়ি পরা চটি পায়ে সভ্যবব্য কাজের মেয়ে দেখে মনে মনে নিঃশ্বাস ফেলুক, হরিবালাকে বিদায় দেওয়ার প্রশ্ন ওঠে না। ছাঁটা চুল, ঢলঢলে সেমিজ আর ঠ্যাং ঠ্যাঙে থানধুতি পরা চক্ষুশূল হরিবালাকে চোখের সামনে দেখতেই হয় সর্বদা। রাস্তায় বেরোনোর তো কামাই নেই, ২৪ ঘন্টাই বেরোচ্ছে। ব্যাংকে, পোস্ট অফিসে যেতে, টেলিফোনের বিল, ইলেকট্রিকের বিল দিতে আসতে, করবীর ছোট বাচ্চাটাকে স্কুলে জানা আনা করাতে, কোনো কিছুতেই পিছপা নয় হরিবালা। কিন্তু কারো সাধ্য হয়নি তাকে পায়ে এক জোড়া চটি পরানোয়। সকলের কথাই উড়িয়ে দেয়, বলে, কি যে বলো বাবা তোমরা, এ যে মরণকালে জ্বরছেদ, ওকে সভ্য করার চেষ্টা যে বৃথা, এটা সবাইকে মেনেই নিতে হয়েছে। ভবিষ্যৎবাণী করেই হরিবালা বলে উঠল, যাই ভাগ্যি শনিবার, বাড়ির মানুষরা সবাই বাড়ি এসে গেছে। আকাশ এখন যত ইচ্ছে জল ঢালুক, বয়ে গেল। তো বৌমা, বৃষ্টি তো বেশ চেপেই এলো দেখছি। রাতে খিচুড়ি ডিম ভাজার ব্যবস্থা করবো কি, না রুটিই হবে? এখনো আটা মাখা হয়নি। করবী বলল, জিজ্ঞেস করো গেছো তোমার দাদাবাবুকে, কি বলেন, রাতে খিচুড়ি সহ্য হবে কিনা। হরিবালার দাদাবাবু হচ্ছেন করবীর শ্বশুর গৃহকর্তা তপময়। হরিবালা অনায়াস ভঙ্গিতে বলল, একদিনে আবার ওনার কি হবে, তোমাদের সবাকার মর্জিটা বলো। ছোট খোকার তো সপ্তাহতেই নানান বায়নাক্কা। ছোট খোকাটি হচ্ছেন করবীর সমবয়সী দেওর। সময়ে সময়ে ভাব আড্ডা, একমতবাদে বিশ্বাসী হয়ে অপরপক্ষের সমালোচনায় মুখর হওয়ার দৃশ্য বিরল নয়। তবে কখনো কখনো বিদ্বেষ প্রকাশেও ঘাটতি নেই, সেটা দুপক্ষরই। এখন করবী বলল, তুমি জিজ্ঞাসা করো না বামুনদি। এও একটি মজার ডাক। হরিবালা বাড়ির কর্তাকে দাদাবাবু ডাকলেও বাড়ি শুদ্ধ সকলে তাকে ডাকে বামুনদি। বাসন মাজনিটা থেকে করবীর ৩ বছরের ছেলেটা পর্যন্ত। বামুনদি অগত্যায় ঘরে চলে এসে বলল, ও ছোট খোকা, বলি বৃষ্টি তো জোর লাগলো, খিচুড়ি খেতে আপত্তি আছে? মুডের উপর কথা। চিন্ময় হেসে ফেলে বলে, আপত্ত নেই যদি তার সঙ্গে বেগুনি আর ডিম ভাজা থাকে। ওমা, এ আবার কি এমন বাহুল্য? হরিবালা হৃষ্টচিত্তে রান্নাঘরে চলে এসে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে কৌটোর আন্দাজে মাপজোপটা করতে বসলো। আর পুলকিত হতে লাগলো বৃষ্টির উত্তরোত্তর বৃদ্ধিতে। তার ডিসিশন তো গৌরবমণ্ডিত হয়ে ওঠার পরিস্থিতি জাঁকিয়ে আসছে। বেসনের সঙ্গে কালো জিরে আর কাঁচা লঙ্কার কুচি মিশিয়ে ফেনিয়ে রাখে হরিবালা, ঠিক খাওয়ার সময়টিতে ভেজে দেবে। কিন্তু হঠাৎ একই আপদ, খটখট, দুমদাম, ঝনঝন। এ আবার কি? এই দুর্যোগের সময় বাইরের দরজাটা এমন জোর তলবে ধাক্কাচ্ছে কে? এত দুর্যোগে ইলেকট্রিকটা তো রয়েছে, তবে দরজার বেলটা না বাজিয়ে ধাক্কাই বা মারছে কেন? তপময় আপন কেন্দ্র থেকে বেরিয়ে এসে বলে উঠলেন, দরজায় শব্দ হচ্ছে মনে হচ্ছে, হরিবালা দেখো তো। হ্যাঁ, একমাত্র তপময়ই তাকে বামুনদি ডাকেন না, নাম ধরে। দরজা খোলা কাজটা হরিবালার। ৭০-এর কাছে পৌঁছলেও খটখটে হাড়শুকনো চেহারার গুণে সে অনায়াসে ১০০ বার সিঁড়ি ভাঙতে পারে। যাচ্ছিলও তাই। হঠাৎ তপময়ের বড় ছেলে নিজের কোটর থেকে বেরিয়ে এসে বলল, ফট করে দরজা খুলতে বলছেন যে। যদি অতি সাবধানী মৃন্ময়ের ব্যবস্থাপনায় ঠিক ফট করে দরজা খোলা হয় না। দরজার সামনে কিছুদিন হলো বাড়তি একখানা কোলাপসিবল গেট বসানো হয়েছে। তার তালাটার ব্যবস্থা আছে ভিতরের দেওয়ালের সঙ্গে খাঁজ কেটে, যাতে বাইরে থেকে তালা ভাঙার সুবিধে না হয়। বেল বাজলে দরজা খুলতে তালার চাবিটা নিয়ে নামতে হয়। তা ওটা হরিবালার মুখস্থ। সিঁড়ির ধারের দেওয়ালেই পেরেকে ঝোলানো থাকে চাবিটা। ফস করে টেনে নিয়ে সরসরিয়ে নেমে যায়। কাঠের পাল্লাটা খুলে কোলাপসিবলের মধ্যে থেকে দেখে নিতে হয় লোকটা চেনা না অচেনা। অচেনা হলে নাম নাম শুধিয়ে বাড়ির লোকেদের জানিয়ে তবে খোলার নির্দেশ। তবু মৃন্ময় বলে, এটাই যে খুব একটা সেফ তাও নয়।
কোলাপসেবলের ফাঁক দিয়ে গুলি ছোঁড়া যায়, ছোড়া বসিয়ে দেওয়া যায়। অতএব নিরাপত্তার কারণে আরো কিছু চিন্তায় আছে। অথচ এই বাড়িতে আগে যখন আমলটা ছিল কর্তাগিন্নির, মানে তপময় এবং তার পরলোকগতা স্ত্রী রমলার, তখন বাড়ির সদরটা সারাক্ষণ খোলাই থাকতো, বাদে রাতটা এবং দুপুরে ঘন্টা 2। নেহাত সে সময়টা হরিবালা একটু গা গড়িয়ে নিত। এখন দিনকাল খারাপ, এখন তেমন কথা ভাবাও যায় না, ভাবলে শিউরে উঠতে হয়। হরিবালা বলে, বড় খোকার বাতিকের পায়ে নমস্কার। ওনার ভাব দেখলে মনে হয় যেন সর্বদা এক ঝাঁক ডাকাত দরজার বাইরে দাঁড়িয়ে আছে এই বাড়িখানার মধ্যে ঢুকে পড়ার তালে। বলে অবশ্য বড় খোকা আর তার বউয়ের কান বাঁচিয়ে। আগে হরিবালা কান বাঁচাবাচির ধার ধারত না, এখন ওই দুটি মনীষীকে ভয় খায়। ভয় খাবে না? প্রাক বিবাহ যুগের সেই সদাহাস্য বড় খোকার দাঁতের পাটিটাই যে স্রেফ খাপের মধ্যে ঢাকা পড়ে গেছে। অপরজনের অবশ্য লাল ভেলভেটের খাপের মধ্যে থাকা মুক্তোর মালার মতো বেরোয় মাঝে মাঝে, তবে সেটা কারণ সাপেক্ষে। আবার দুমদাম দুধদার, মনে হচ্ছে বাড়ির মাথা পর্যন্ত নড়ে গেল। কোলাপসেবলের খাঁজের মধ্যে হাত চালিয়ে এমন জোর ধাক্কা দিচ্ছে কি করে? আচ্ছা, তার সঙ্গে যেন একটা কাতর আর্তনাদও আসছে না? বাবু, বাবু, দুয়ারটি একবার খুলে দেন বাবু। বৃষ্টির শব্দ ছাপিয়ে কথাটা শোনা যাচ্ছে। হরিবালা বলল, মরণ এই টাইমে ভিক্ষে চাইতে এসেছে নাকি? নামছি বাবা। চিন্ময় বীর বিক্রমে বলল, গেট খুলবে না বামন্দি, খবরদার। দেখে তবে। বামন্দি ততক্ষণে নেমে গেছে, কিন্তু যাওয়া মাত্রই হরিবালার কণ্ঠেও একটা আর্তনাদ শোনা গেল না? সঙ্গে সঙ্গে কাঠের কপাটটা দমাস করে বন্ধ করবার শব্দ। সর্বনাশ করেছে, মৃন্ময় বলে উঠল, যা ভয় করেছি তাই, কিছু একটা ঘটেছে। তপময় সিঁড়ির মাথার আলোটা জেলে দিয়ে ডাক দিলেন, হরিবালা। হরিবালা নিচে থেকে ঘাট তুলে বলল, একটা ভিখিরিপানা লোক গো দাদাবাবু। তা তুমি এমন চেঁচিয়ে উঠলে কেন? কেন আর? দুয়ারটা খোলা মাত্র বৃষ্টির ছাড়টা যেন বাঘের মতো মুখের উপর এসে ঝাঁপিয়ে পড়ল। কি জোর হাওয়া! মৃন্ময় ও সিঁড়ির মাথায়, কারণ সদর দরজাটা সিঁড়ির তলাতেই। মৃন্ময় জোর গলায় বলল, ঠিক আছে, তুমি দরজাটায় ভালো করে খিল ছিটকিনি লাগিয়ে উঠে এসো। কিন্তু উঠে আসবে কি? লোকটা যে তারস্বরে কিসব বলে চলেছে আর কোলাপসেবলের উপরই হাত থাবড়ে ঝনঝনাচ্ছে। ছাট লেগে আধ ভেজা হরিবালা উঠে আসে উপরে, বলে, ও বড় খোকা, লোকটা চোর ডাকাতের মতন নয়। একবার একটু দুয়ার ফাঁক করে দেখে নিলুম। একটা রোগা হ্যাংলা আধবুড়ো লোক, গায়ে একখানে নামাবলি জড়ানো। নামাবলি? তপময় ভুরু কুচকে বলেন, নামাবলি? তাই তো দেখলুম। প্রথমে ভেবেছিলুম গামছা, তো এখন দেখলুম। এদিকে তারও স্বর চলছে। তপময় বড় ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ রে মনু। মৃন্ময় ছিটকে উঠে বলে, কি নামাবলি শুনেই গলে গেলেন? দরজা খুলে দিয়ে পাদ্য অর্ঘ্য দিতে বসতে হবে? চিন্ময়ও অকস্থলে নিজস্ব স্টাইলে হেসে বলল, ওই নামাবলির অন্তরাল থেকে অতঃপর লোমাবলিও বেরিয়ে পড়তে পারে বাবা। তৎপরে নখ, দাঁত, শিং। আজকাল কত রকম যে ট্রিক্স হয়েছে, খবর রাখেন না তো? করবি খুব মিহি হাসি হেসে বলল, বাবা আবার খবর রাখেন না? দেখে তো মনে হয় খবরের কাগজের প্রতিটি অক্ষর মুখস্থ করছেন, ইংরেজি বাংলা দুটো কাগজই। তপময় একবার তার পুত্রবধূর মুক্তদাতের ঝিলিকটুকুর দিকে তাকিয়ে আস্তে বললেন, আচ্ছা, আমি একবার গিয়ে দেখি। আপনি? ওই ব্যথা পায়? আশ্চর্য। আচ্ছা, আমিই যাচ্ছি। বলে, তবে চট করে নামে না। কিন্তু ইত্যবসরে হরিবালা আবার নেমে গেছে। বামুনদি, দরজা খুলছো? মৃন্ময়ের স্বর কঠোর। না রে বাবা, না। তবে কি করছো এতক্ষণ? আবার উঠে আসে খটখটি হরিবালা। বলে, দুয়ার খুলবো কি, ঝড় ভেঙে পড়ছে। তার মধ্যেই কপাটে কান দিয়ে শুনছিলুম, কি বকে মরছে মুখ পোড়া। তো ঝড় বৃষ্টির শব্দে শোনা কি যায়? তবে মনে হলো যেন বলছে সে নাকি এবাড়ির কর্তার দেশের লোক, একটা খবর এনেছিল। সে তো এখন মেলোয়ারি জ্বর এসেছে, জ্বরের কাঁপুনিতে দাঁড়াতে পারছে না, তাতে আবার মাথার উপরেই ঝড় বৃষ্টি, দুয়ার না খুললে মরে যাবে। ওহ, কি দারুণ গপ্প! বাবা দেখছেন, আপনার দেশের লোক। চিন্ময় অন্য সময় যাই হোক, এখন দাদার দলে। হেসে উঠে বলে, বাবা বুঝছেন ব্যাপারটা, যে কোনো ফন্দিতে একবার দরজাটা খুলিয়ে নেবে বলে। তপময় বললেন, তা ওরকম রোগা হ্যাংলা লোক কি আর বন্দুক পাইপ গান নিয়ে এসেছে? সে আসেনি, তার পিছনে গ্যাং আসতে পারে, এবং তাই এসেছে। এইভাবেই জাল ফেলে ওরা। দেখুন না কেমন সময়টি বেছে নিয়েছে। জানে ভিজে যাচ্ছি, মরে যাচ্ছি বলে আর্তনাদ করলে লোকে খুলে না দিয়ে পারবে না। তপময় বললেন, তা সত্যিই তো, ভিজে যাচ্ছে, মরে যাচ্ছে, তাও আবার যদি জ্বর গায়ে হয়। ওহ, জ্বরটাও বিশ্বাস করছেন তাহলে? তাহলে দেশের লোকও মনে হচ্ছে? দেশের লোক খবর এনেছি, বানিয়েছে বটে একখানা।
ঝড়ের শব্দ আরো বাড়ছে, বৃষ্টির তেজ আরো বাড়ছে। মনে হচ্ছে আজই বুঝি পৃথিবীর শেষ দিন, প্রলয় নেমে এসেছে। আর দরজার বাইরের কাতর ডাক এসে আছড়াচ্ছে না, অথবা শোনা যাচ্ছে না। তবু তপময় বলেন, তা দেশ তো একটা ছিলই বাবা, ভুঁইফোড় তো নই। তাই নাকি? কোথায় সে ব্যাপারটা? হ্যাঁ, কখনো তো শুনিনি। তপময় একটু মিথ্যে কথা বলে ফেললেন, অথবা মিথ্যের মতো বললেন, মেদিনীপুর জেলার কোন একটা যেন গ্রামে। যোগাযোগের বালাই তো নেই, শুনবি আর কি সূত্রে? কিন্তু চট করে সত্যি কথাই বা বলে উঠতে পারবেন কি করে? কি করে বলে ফেললেন যে এই বিদ্রুপতিক্ত মুখগুলোর সামনে? তপময় যখন অফিস যেতেন, রিটায়ার করেননি, তখন অফিসের একটা বেয়ারার সঙ্গে তার দেশের এবং তপময়েরও দেশের লোক আসতো মাঝে মধ্যে। তপময়ের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত কি এক কুলদেবতার মন্দিরের পুরুতের ভাইপো পরিচয়। গেজেল নেশেল ছোঁড়া বলেই মনে হতো, কিন্তু এসে ঘ্যান ঘ্যান করত। কাকা বলে পাঠিয়েছে, কর্তারা যা দেবোত্তর রেখে গেছেন তাতে এখন আর কুলোয় না। একবেলার পুজো তো বন্ধই হয়ে গেছে, বাকি একটা বেলাও অচল। কাজেই কাজেই তপময়ের কাছ থেকে বাগিয়ে নিয়ে যেত 10টা 20টা টাকা। একবার মন্দিরের দেয়াল পড়ে গেছে বলায় নগদ 200খানি টাকাও খসিয়ে বসেছিলেন তপময়। কিন্তু সেসব কথা কখনো বাড়িতে বলেননি। ওই নিয়ে কথাকথি আর বাবার বোকামি নিয়ে হাসাহাসি হতো বই তো নয়। রমলা অবশ্য এমন ছিলেন না। হয়তো শুনলে নিজেই বলে বসতেন, আহা, তা মাসে মাসে কিছু করে পাঠিয়ে দিলেও তো হয়, কুলদেবতা বলে কথা। হয়তো বলতেন, কিন্তু রমলা ছিলেন ভারী শিথিল প্রকৃতির, পেটে কোনো কথা রাখতে পারতেন না। কোনো কোনো সময় নিজেই বলতেন, ছেলেদের কানে তুলনা বাবু, এই নিয়ে হাসাহাসি করবে আর আমাকে বোকা বলে হেনস্থা করবে। অথচ নিজেই কোন এক সময় বলে ফেলতেন, খুব কতত্বে মানুষ ছিলেন, তা তিনি তো আর কথার বোঝা নামিয়ে রেখে কবেই চলে গেছেন। সত্যি বলতে, রিটায়ার করার পর যদি কেউ তপময়ের সাধারণ কথার সঙ্গী থাকে, তো সে ওই হরিবালা। ছেলেদের সঙ্গে কথা কইতে গেলেই ভাবনা হয়, ওই বুঝি কি ভুলভাল বলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার অন্য অর্থ আবিষ্কার হয়ে যাবে। অতঃপর হয় হাঁড়িমুখ, নয় ব্যঙ্গ হাসি। ভারী সাবধানে চলতে হয়, বলতে হয়। তাই জন্যেই না এখন আর মিথ্যের মতন কথাটা কইতে হলো। অবশ্য খুব মিথ্যেও নয়, এখন তো আর সত্যি আর যোগাযোগের বালাই নেই। কিন্তু সেইটাই কি সব? কিন্তু সে তো একটা ছোকরা, তা পাড়াগাঁয়ের একটা গেঁজে ছোড়ার বুড়ো হতে আর কতদিন লাগে? আর তপময় রিটায়ার করেছেন, সেও কি কম দিন? প্রাণের মধ্যে বেশ একটু অস্থিরতা। নিজে একবার নেমে গিয়ে দেখে এলে ভালো হতো। কিন্তু কদিন আগে হঠাৎ ওই সিঁড়ি নামতে একটা ফলস স্টেপ পড়ে একটা পা মচকে গিয়েছিল, এখনো খোঁড়াচ্ছেন। জোর দেখাতে যাওয়া হবে ধৃষ্টতা। বয়স হলেই মানুষকে কি অদ্ভুত ভাবে পরমুখাপেক্ষী হয়ে যেতে হয়। অতএব অসহায়ও। যে কোনো ব্যাপারেই মেনে চলতেই হবে কনিষ্ঠদের, কারণ তারা অনায়াসে মুখের উপরে বলে উঠতে পারে, জেদ ফলাতে তো খাটুনি নেই, খাটুনি তাদেরই পরে যাদের ম্যাও সামলাতে হয়। পয়সার জোরে সব হয় না। আচ্ছা, তপময়দের কৈশোর যৌবনে কি ওপরওয়ালারা বুড়ো হতেন না? হতেন না অপটু অক্ষম? কিন্তু তাতে তাদের তেজের আর জেদের কিছু ঘাটতি দেখেছেন? দেখেননি। তথাপি তাদের মুখের উপরে বলতে পেরেছেন কখনো এ ধরনের কথা? তপময়ের জ্যাঠামশাটিই তো বুড়ো হয়ে হয়ে উঠেছিলেন অবুঝের রাজা। আড়ালে অবশ্যই অধস্তনেরা চুপি চুপি তার অবুঝপনার সমালোচনা করেছে, তা বলে মুখের উপরে? কিন্তু এ যুগের ভাষ্য হচ্ছে, তোমরা ছিলে ভণ্ড, আমরা সত্যসন্ধ। তোমরা মনের মধ্যে সমালোচনা পুষে রেখে মুখে বশংবদ ভাব দেখাতে। আমরা অমন ভেজাল নই, যা ভাবি তা স্পষ্ট বলে দিই। হ্যাঁ, এদের এই যুগকে নির্ভেজাল বলে অহংকার করে। করে বলেই আপনার মান আপনি রাখার দায়টা বহন করতে হয়। অতএব একান্ত ইচ্ছে সত্ত্বেও তপময় নিজে নিচে নেমে গিয়ে ব্যাপারটা দেখবার সাহস হলো না। বললেন, হরিবালা, তোর কি মনে হলো লোকটা সত্যি জ্বর? তা কি করে বলবো দাদাবাবু, এমনি কাঁপুনিও হতে পারে। একবার মাত্র ওই ঝোড়ো হাওয়ার ঝাপট খেয়ে আমারই তো কাঁপুনি ধরে গেল। এই সময় মৃন্ময় কাছে এসে বলে উঠল, বাবা, আপনার বৌমাকে কাল বিয়ে বাড়ি যেতে হবে বলে ভল থেকে গহনা তুলে আনতে যাবার সময় আপনি সঙ্গে গিয়েছিলেন? তপময় হঠাৎ থতমত খেয়ে বললেন, হ্যাঁ, গিয়েছিলাম তো। বৌমাই বললেন, অতগুলো সোনা একা আনা, তুই চনু কেউই তো বাড়ি ছিলি না। খুব সাবধানে আস্তে আস্তে সিঁড়ি নেমে রিক্সায় উঠেছিলাম রে বাবা। সে কথা হচ্ছে না, বলছি তখন একটা নামাবলি গায়ে লোককে সামনের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেছিলেন? নামাবলি গায়ে দেওয়া লোক সামনের রাস্তায়? হ্যাঁ।
মৃন্ময় দৃঢ় কণ্ঠে বলে, আপনার বৌমা তো তাই বলছে। হ্যাঁ, আমি অত লক্ষ্য করিনি তো। তা তো করবেনই না, আপনারা হচ্ছেন বিশ্বাসের পৃথিবীতে জন্মানো লোক, কাউকেই অবিশ্বাস করতে জানেন না। একটা অচেনা লোক সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করছে দেখেও আপনার লক্ষ্যে পড়েনি? আশ্চর্য। বিশ্বাসের পৃথিবী কথাটা তপময়েরই। একদিন ছেলের সঙ্গে কি যেন একটা ব্যাপারে তার তীব্র তীক্ষ্ণ জেরার মুখে বলে ফেলেছিলেন, কি জানি বাবা, আমরা বিশ্বাসের পৃথিবীতে জন্মেছিলাম, সর্বদা অত সন্দেহ আসে না। তদবধি কথাটা তপময়ের ছেলেদের এবং বৌমার মধ্যেও ব্যঙ্গবাণী স্বরূপ হয়ে গেছে। এখনো করবী কাছে এসে দাঁড়ালো, স্বভাবসিদ্ধ মৃদু সুরেলা গলায় বলল, দেখেননি বাবা, ব্যাংকের সামনে রিক্সাটার ধারে কাছে ফেরার সময়ও বোধ হয় একবার। এখন ওই নামাবলী শুনেই মনে পড়ে গেল রিক্সা থেকে নামার সময়ও যেন। করবী বড় একটা কথাটা সম্পূর্ণ শেষ করে না, শেষের দিকটা একটা ড্যাশ চেনে দেয়। অবশ্য তাতে অর্ঘটি অবাক তো থাকে না, কাজে মৃন্ময়কে তবে তো হয়েই গেল বলে বসে পড়তে দেখা যায়। এখন বসে পড়বার জায়গা বাড়িতে সর্বদা মজুদ। তপময়দের ছেলেবেলার মতো বসতে ইচ্ছে হলে মাদুর শতরঞ্জ পাততে হতো না, আর বসে পড়তে হলে মাটিতেই বসে পড়তে হয় না। এখন ঘর, দালান, বারান্দা সর্বত্রই সোফা সেটি, ডিভান, শৌখিন নিচু চৌকি, কিছু না হোক বেতের মোড়া। একটা মোড়ার উপরই বসে পড়ে মৃন্ময় কপালটা টিপে বলে উঠল, তবে তো হয়েই গেল, নামাবলী খবরটি পাচার করে দিলেন, গ্যাং জেনে গেল আজ রাত্রে বাড়িতে বেশ কিছু সোনা বিয়ে বাড়ি যাওয়ার জন্যে। কোনো না 20-22 ভরিও সোনা নিয়ে আসা হয়েছে, তার মানে 60-70 হাজার টাকা। তার মানে দিনকালে আতঙ্ক বাতিগ্রস্ত মৃন্ময় আজকাল আর গহনাকে গহনা বলে না, শুধুই বলে সোনা। তপময় বলে ফেলেন, অত মানে খোঁজার আর দরকার কি বাবা, দরজা তো খুলে দেওয়া হয়নি। ওহ, খুলে দেওয়া হয়নি, অতএব নিশ্চিন্ত, দরকার হলে তারা খুলে নিতে পারে না? আশ্চর্য। তখনই লোকটাকে, আমি বাড়ি থাকলে লোকটাকে সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরির জন্য পুলিশে ধরিয়ে দিতাম। তপময় প্রায় হেসে ফেলেন। রাস্তায় ঘোরাঘুরি করছে বলে একটা মানুষকে খামোকা পুলিশে ধরিয়ে দিতিস? দাদার চিরবিরোধী পক্ষ চিন্ময় হঠাৎ এক মোর্চায় এসে যোগ দেয়, বলে ওঠে, হাসবেন না বাবা, ব্যাপারটা হাসির নয়। এ যুগে মানুষই হচ্ছে সব থেকে ভীতিকর প্রাণী। বাঘ, ভালুক, কেউটে, গোকরো, হাঙর, কুমির সবাই এর থেকে ডেঞ্জারাস। আমার তো মনে হচ্ছে বাধা না পেলে আপনি বেচারি ভিজছে বলে দরজাটা খুলিয়ে দিতেন। যাক, এখন দেখুন কোন দিকের কোন দরজা টরজা কি অবস্থায় আছে। বামন্দি, ছাতের দরজা বন্ধ আছে? শোনো কথা। হরিবালা বলে, এই বৃষ্টিতে আমি ছাতের দুয়ার খুলে রেখেছি। দাদা, তোমার ঘরের তো আবার বারান্দার দিকে একটা দরজা। দাদার ঘরটার সামনে এক টুকরো বারান্দা আছে রাস্তার উপর। চিন্ময়ের বরাবরই তার প্রতি একটু ঈর্ষা দৃষ্টি আছে। রাতে ওই রকম একটু বারান্দায় ইজি চেয়ারে শুয়ে অর্ধেক রাত পর্যন্ত একটির পর একটি সিগারেট পুড়িয়ে ফেলতে পাওয়ার সুখটা কি কম? ভোঁদকা দাদাটা বারান্দাটার এমন সদ্ব্যবহার করে, বউ নিয়ে দৌড়েটে শোয়, ওটা যেন বানরের গলায় মুক্তোর মালা। করবী তার দেওরের এই সূক্ষ্ম মনোভাব অনুভব করে, কারণ তার অনুভূতির ইন্দ্রিয়টি আরো সূক্ষ্ম। তাই সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ উত্তর দেয়, সেটা অবশ্যই এ সময় খুলে রেখে হাওয়া খাওয়া হচ্ছিল না। চিন্ময় অত্যন্ত অমায়িক হলো। সে কথা নয়, গহনা টহনা গুলো তো তোমার ঘরেই রয়েছে, তাই বলছিলাম দরজাটা একটা ভারী জিনিস টিনিস ঠেসিয়ে আসলে বোধহয় ভালো হতো। মৃন্ময়ের মাথাটা আরেকবার চড়াপ করে উঠল। সত্যিই তো, করবীর সেই সোনার সম্ভার, বিয়ের সময়কার সেই আপাদ মস্তক সোনায় মোড়া চেহারাটা মনে পড়ে গেল। যেন সেই সিথি, টিকলি, চিক থেকে শুরু করে সবই নিয়ে এসেছে করবী ওই ঘরেই। ফস করে বলে ফেললো, আর এই মেয়েদের শখকেও বলিহারি যাই, সোনার গাদা গায়ে না চাপিয়ে আর বিয়ে বাড়িতে যাওয়া যায় না। তার মানে বারুদের বস্তায় দেশলাই কাঠি জেলে বসলো, তার মানে কেউটের লেজে পা দিয়ে ফেললো। এ তো আর বাবা নয় যে যা মনে আসে মুখে বলে পার পেয়ে যাওয়া যাবে। ও শখ, প্রেস্টিজ বলে কিছুই নেই? এইসব অকেশনেও যদি ব্যবহার করা না যায় তো ভল্ট ভাড়া দিয়ে দিয়ে জিনিসগুলো পুষে রাখার কোনো মানে আছে? ঠিক আছে, সব বেচে দিয়ে টাকাটা ব্যাংকে তুলে রেখো, সুদে বাড়বে। মঞ্চ থেকে নিষ্ক্রান্ত। এই সময় আরেকবার ভীষণ শব্দে মেঘ ডেকে উঠে বিদ্যুৎ ঝলসায়, বৃষ্টির শব্দ আরো জোরালো হয়। হরিবালা ততক্ষণ বার কয়েক উপর নিচ করেছে এবং বন্ধ দরজায় কান পেতে পেতে কিছু শোনবার চেষ্টা করেছে। এখন উঠে এসে বলল, না, আর সারা শব্দ শুনছি নে, বোধহয় আশাভঙ্গ হয়ে চলে গেছে। নাও, এবার নিশ্চিন্ত হয়ে খাবে এসো সব, খিচুড়ির তো 12টা বেজে গেল। বউয়ের ঘোষণায় নিস্তেজ মৃন্ময় আত্মগতভাবে বলে চলে গেছে কি দলবল ডেকে আনতে গেছে তাকে জানে।
তপমা একটু ক্ষীণ স্বরে বললেন, হরিবালা যা বলল তাতে অবশ্য মনে হচ্ছে না লোকটা তেমন কোনো। চিন্ময় বলে উঠল, বেশ তো, তাহলে ওই আপনার হরিবালার সার্টিফিকেটে এই লোকটাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে এনে বিছানা পেতে শুতে দিন। তবে যা করবেন মনে রাখবেন নিজ দায়িত্বে করছেন। হ্যাঁ, অতি অনায়াসে এরকম কথা বলতে পারে তারা গুরুজনকে। হরিবালার খিচুড়ির অবশ্য 12টা বেজে গেল না। শক্ত পুলিশ হরিবালা তা যেতে দেবেই বা কেন, যার চিরজীবনের ধ্যান জ্ঞান সংসারের সদস্যগুলোর খাওয়া দাওয়ার উৎকর্ষ বিধান। অতএব ঠান্ডা খিচুড়ি আবার গরম হলো, ডিম ভাজা হলো পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেগুনি, বোতল থেকে বেরোলো আমের আচার, আলুর দমে ছড়ানো হলো ধনেপাতার কুচি। তবু যেন তেমন সুরটি বাজলো না। খাবার টেবিলে নিঃশব্দ নীরবতা। হরিবালা আরেকটু দিয়ে করে উৎপীড়ন করলো না। করবী তার প্রতিদেবতাকে অধিক আহার সম্পর্কে টিপ্পনি দিল না। তপময়ের ছোট ছেলে বাপকে সচেতন করে দিল না বয়স বেশি হয়ে গেলে বেশি খেয়ে ফেলাটা কতটা ক্ষতির, এবং বৌদিকে নিখাকি মা বলে কৌতুক করলো না। সকলের মুড ভালো থাকলে এগুলো হয়। তবে একসঙ্গে সকলের মুড কদিনই বা ভালো থাকে? সাজানো পাত, রাজকীয় আয়োজন, একটা মানুষের সারাদিনের কর্মের আর ঘর্মের অবদান মুহূর্তে সব কিরকম অর্থহীন হয়ে যায়। কিসে কি হয় হরিবালা বোঝে না। গুম হয়ে যায় সবাই। আবার কতদিন খাবার টেবিলে হাসির ফোয়ারা ছোটে। যেদিন আবার বাচ্চাটা জেগে থেকে টেবিলের কাছে ঘুরঘুর করে অথবা দাদুর কি কাকুর কোলে বসে মজার মজার কথা বলে। শিশুদের কথা মাত্রেই তো মজার। তারা আধো ভাষায় নিজস্ব কথা বললেও মজার, আবার বড়দের অনুকরণে পাকা কথা কইলেও মজার। তো তাই যখন বলে, বাপি অত খেও না, ভরি বেড়ে যাবে, হাসির হুল্লোড় পড়ে যায়। শিশুই তো সংসারের জীবনী শক্তি। শিশু রোগ যন্ত্রণা ভোলায়, শোকের জ্বালা ভোলায়। হরিবালার ভাষ্যে এখনকার কালে যে মানুষ এমন রসকসহীন শুকনো হয়ে যাচ্ছে তার কারণ ঘরে কাঁচা ছেলের অপ্রতুল। একটা বই দুটো হয় না, অগত্যে কোলে নেই কাঁচা, তো বুড়োকে নিয়ে নাচা। তা একটাকে আর কতদিন নাচাবে? তাই বাবু বিবিদের সব রাত দিন মেজাজ তিরিক্ষি, মন প্রাণ রুক্ষ, ভালোবাসাহীন। অবশ্যই হরিবালার ভাষ্যে কে আর কবে কান দিতে যাচ্ছে? নেহাত হরিবালা ভয়ানক উপকারী একটা প্রাণী বলেই তাকে সর্বদা চোখের সামনে মেনে নেওয়া। কার ভালো লাগে এত বকবকানি? হরিবালার অবশ্য সেটা বোঝবার মতো বোধ শক্তি নেই, এবং এই সংসারে তার অনুপস্থিতির প্রশ্নও যে সম্ভব তেমন ধারণাও নেই। এই সংসারটাই তো তার অস্তিত্ব, তার সমগ্র সত্তা। তাই হরিবালার শুধু ভগবানের কাছে প্রার্থনা বাড়ির মানুষগুলো হেসে খুশে থাকুক। প্রার্থনা করে আর ভাবে, কেনই বা থাকে না? অভাব অসুবিধাটা কোথায়? এত সুখ, এত নির্ঝঞ্ঝাট, তবু মন থেকে অশান্তি তোলে কেন? যেদিন তোলে না, যেদিন দেখে দেওর ভাজে হেসে কথা কইছে, ভাইয়ে ভাইয়ে খবরের কাগজ কথা নিয়ে গল্প করছে, হরিবালার চোখ জুড়িয়ে যায়। সেদিন ছোট খোকা হরিবালাকে খেপায়, রান্নার খুঁত আবিষ্কার করে, হরিবালা বর্তে যায়। আজও হরিবালা বর্তে গিয়েছিল, যখন ছোট খোকা বলেছিল খিচুড়ি খেতে আপত্তি নেই যদি। হরিবালার আশা ছিল আজ রাত্রিরে এদের খাবার টেবিলে হাসি খুশির হাওয়া বইবে, কারণ আজ ঝড় বৃষ্টির শব্দের দাপটে তো তাই ঘুমায়নি। জেগে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, কি মজা কি মজা, রাস্তা নদী হয়ে যাচ্ছে, কাল স্কুল যেতে হবে না। বাদ সাধলো একটা উটকো আপদ। কিন্তু এখন তো আপদের শান্তি হয়েছে, লোকটা তো চলেই গেছে। তবু যে সবাই গুম হয়ে আছে কেন? হরিবালা কি করে বুঝবে এদের মধ্যে ঝোড়ো বাতাস বইছে? একটা মানুষ এখনো প্রতি মুহূর্তে আশঙ্কা করছে ওই বুঝি ভয়ঙ্কর একটা ধাক্কায় বাড়ি কেঁপে উঠে দরজা ভেঙে পড়ে, আর সেই খোলা দরজা দিয়ে আরেকজন ভাবছে, ঠিক আছে, কাল বিয়ে বাড়িতে ওই সোনা গায়ে দিয়ে যাই, দেখি দুগাছা করে কাঁচের চুড়ি পরে যাব, দেখি তোমাদের কত গৌরব বাড়ে। আরেকজন ভাবছে, কর্তার মন মেজাজটি দেখছি গুবলেট হয়ে গেছে, আশ্চর্য সেন্টিমেন্ট আর আশ্চর্য বোকামি। যেই শুনেছেন লোকটা নামাবলি গায়ে, ব্যাস মন বিগলিত। নেহাত বাধা পেলেন তাই, না হলে নির্ঘাত দরজা খুলে লোকটাকে বাড়ি ঢুকিয়ে গরম চা খাওয়াবার তাল করতেন। হতে পারে হয়তো এমনি একটা ভিকিরি টিকিরি গোছের হার্মলেস লোক, তবু বিশ্বাসই বাকি। দিনকাল দেখছেন না, কেউ মরে যাচ্ছি বলে শো করলে বিপদ ডেকে আনতে হবে। এখনো তো কোনো মূর্খের স্বর্গেই বাস করছেন এরা, গুম হয়ে আছেন একেবারে। থাকুন, তা আমি তো বলেছিলাম, বাবা দরজা খুলেন তো নিজের দায়িত্বে খুলুন, খুললেই পারতেন। কিন্তু যিনি গুম হয়ে আছেন তিনি কি আজকের এই পটভূমিকায় আছেন? এই যুগে, এই কালে? তিনি পিছিয়ে চলে গেছেন কোন অতীতে। তা সেখানেও এরকমই একটা দুর্যোগের রাত, ঝড় বৃষ্টি বিদ্যুৎ
দোতলা বাড়ি নয়, একতলা। বাড়ির মধ্যে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। হঠাৎ গৃহকর্তা কান খাড়া করলেন, বললেন, বাইরে যেন কারোর গলা শুনলাম। নিজেই চলে এলেন, বাইরের দিকের দরজা খুলে বললেন, কে ওখানে খোলা হাওয়ায় বসে? কে? যে বসেছিল সে হাউমাউ করে কেঁদে উঠে কিছু বলল। কর্তা জনচিত দৃঢ়তায় বললেন, আচ্ছা আচ্ছা, শোনা হবে তোমার কাহিনী। এখন চটপট বাড়ির মধ্যে ঢুকে এসো তো। ছি ছি, ভিজে একেবারে পান্তা ভাত হয়ে গেছো। কতক্ষণ বসে আছো? উত্তরটা শুনলেন না। তাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। কিন্তু তাকে না তাদের সঙ্গে আরেকজন ছিল না? কর্তা বললেন, কথা পরে হবে, আগে গা মাথা মোছো, শুকনো বস্ত্র পরো। ওরে কে আছিস, সেদিকে আয় তো, দুখানা শুকনো গামছা আনিস। আর লোকজনের অভাব নেই, চাকর বাকর ছেলে পুলোয় বাড়ি ভর্তি। হাঁক দিলে দুদলের লোকই এসে দাঁড়ায়। এলো, দুটো মানুষকেই বাড়ির মধ্যে নিয়ে গেল। আর তার কিছুক্ষণ পরে দেখা গেল রোগা কালো শুঁটকো একটা আধবুড়ো লোক, ততোধিক রোগা কালো শুঁটকো একটা বছর 13-14 মেয়েকে কাছে বসিয়ে কর্তাকে তার কাহিনী শোনাচ্ছে। লোকটার পরনে একটা ফর্সা ধপধপে পাট ভাঙা ফাটাফুটো ধুতি, আর গায়ে একটা দেড়া ঢলঢলে ফর্সা ফতুয়া। মেয়েটার গায়েও একটা আলখাল্লার মতো সেমিজ আর একখানা সরু পাড়ের ফর্সা শাড়ি। এও অবশ্য ফাটাফুটো, তবে দেখে মনে হচ্ছে এত ফর্সা জামা কাপড় ওরা জীবনেও কখনো পরেনি। তপময় নামের একটি কিশোর ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বাড়িতে রয়েছে, কিন্তু সে কি এই বাড়ি? না, সে এখান থেকে অনেক দূর। তপময় রেলবাবু বাবা তখন পার্বতীপুরে পোস্টেড। পার্বতীপুরের সেই বৃহৎ একতলা রেল কোয়ার্টার্সের বাড়ির বাইরের দিকের অনেকগুলো ঘরের মধ্যে ওই একটা ঘরে বসানো হয়েছে লোকটাকে আর তার মেয়েকে। আশেপাশে কৌতূহলী জনেরা, ছেলেপুলেই বেশি, তার মধ্যে তপময় একজন। তা বিলাপধ্বনিরও একটা মাদকতা আছে। কেউ নড়ছে না। লোকটা কপাল চাপড়ে চাপড়ে বলছে, ওই সব্বনেশে বন্যে এই হতবাগার সর্বস্ব গেছে বাবু। ভিটে মাটি জমি জিরেদ গোয়াল গরু মায়ের জন্মরুগ্ন পরিবারটা পর্যন্ত। এখন এই সমস্ত বিধবা মেয়েটাকে নিয়ে অকুলে ভাসছি। তো সেই জলপাইগুড়ি জেলার একটা গ্রামে ছিল বাস। ঘুরতে ঘুরতে এখানে এসে পড়লুম। তা লোকে বলল, ওই রেলবাবুর কাছে গিয়ে পড়োগে, আশ্রয় মিলবে। এখন যদি এই মেয়েটার ভারটা নেন, আমি নিশ্চিন্তে হয়ে গিয়ে দেখি জমি জমা কিছু উদ্ধার করতে পারি কিনা। দেখা গেল বন্যা তার সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেলেও গলার পৈতেটে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। রেলবাবু গম্ভীর হাস্যে বললেন, আগে নিজের শরীর স্বাস্থ্যটা একটু উদ্ধার করে নাও হে, তারপর ডুবো জমি উদ্ধার করো। তো ভেতরে গিয়ে শুধুই হাত মুখ ধুয়ে ধূপধুতি পরেই চলে এসেছো, না খেতে পেয়েছো কিছু? লোকটা জিভ কেটে বললে, আজ্ঞে মা জননীর কাছে কি অনুষ্ঠানের ত্রুটি হয়? দুই বাপ বেটিতে এক বাটি করে গরম দুধ, এক ধামি করে মুড়ি মুড়কি, আর এক মুঠো করে কুচো গজা, তাছাড়া দুটো করে আম। 5 দিনের খাওয়া একদিনে জুটলো। আজ 5 দিন যাবৎ বাপ বেটির অনাহার চলছে। তা বেশ, এখন কিছুদিন আহার চালাও, প্রাণে বাঁচো, তারপর। তো মেয়েটাকে একটু ঠাঁই দেবেন তো বাবু, ও আপনার গিয়ে সব কাজ করে দিতে পারবে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, যা বলবেন। দেখতে রোগা, গতর আছে। মা তো জন্মরুগ্ন ছিল ছোটকাল থেকেই, আর বিয়ে হতে হতেই তো বেধবা। চেরোটা কাল তো বাপের ঘরেই। চেরোটা কাল। বাবার সেই উদাত্ত হাসিতে উজ্জ্বল চেহারাটা যথেষ্ট মনে পড়ে যায় তপময়ের। ওই তো একটা চড়াই পাখির মতো মেয়ে, তার আবার চেরোটা কাল। এই বয়সে বিয়েই বা হলো কখন, আর বিধবাই বা হলো কখন? আশ্চর্য! তা বামুনের মেয়ে বাসন মাজা কাপড় কাচাই বা করতে যাবে কেন? তা আগে আপনারাও তো ব্রাহ্মণ, তা হোক, তা খেটেই খেতে হবে কেন? ওইটুকু পেটের জন্য ঘরের 5টার সঙ্গে এক মুঠো ভাত জুটবে না? লোকটা বলল, আপনি দেবতা, আপনারে আর কি বলবো, তবে মেয়েটা বসে থাকতে পারে না, কাজ না হলে বাঁচে না। ঠিক আছে, রান্নাঘরে 5 ফরমাসটা খাটবে, বৃহৎ সংসার, রান্নাঘরেও তো কাজ কম নয়। আগে 5 ফরমাস কেন, ভাতের হাঁড়ির ভাতটাই নেবে। বাবার আবার হাসি। হ্যাঁ, তারপর ফ্যান গালতে গিয়ে নিজে ঝিঙে ভাতে হয়ে যাবে। এবারের হাঁড়িটি বড় সোজা। কিন্তু কেন এত বড় হাঁড়ি কেন তপময়দের? তপময়দের বাবা মনোময়ের তো নিজের সংসার বলতে স্ত্রী আর 4টি সন্তান, 2 মেয়ে 2 ছেলে। মেয়ে দুটোর বিয়ে হয়ে গিয়ে শ্বশুর বাড়ি চালান হয়ে গেছে। ছেলে দুটো বাবার বদলির চাকরির দায়ে কলকাতায় এক জ্ঞাতি জ্যাঠার বাড়িতে থেকে পড়াশুনো করে। ছুটি ছাটাতে মা বাপের কাছে আসে এইমাত্র। তাহলে? এই তাহলের উত্তর মনোময় ওই শুধু নিজের কথাটাকে দারুণ ঘৃণা করেন। আপনার এলো এই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, এই আদর্শে তিনি বিশ্বাসী।
এই মন্ত্রেই দীক্ষিত। অতএব মনোময়ের সংসারে অনেক লোক, পুষ্যি অপুষ্যি কুপুষ্যি, তা হোক মানুষের ছানা তো বটে, তাদের একটু সুরাহা করে দিলে তাদের মা বাপের তো দুঃখ বুঝবে। একবার তাদেরকে নিজজন বলে ধরে নিতে পারলে চাকরি অবধারিত। কাজে রেল কোম্পানির পরতে পরতে মনোময়ের নিজজনেরা, অবিশ্বাসেরই বা কি আছে? তারা যখন রেলবাবু মুখুজ্জেবাবুর বাড়িতে খাচ্ছে দাচ্ছে থাকছে, রেলের চাকরি বদলির চাকরি, তাতে কি? যখনই যেখানে যান মনোময়ের প্রাপ্ত কোয়ার্টার্সে নতুন নতুন নির্জন, আগের জনেরা তো আর মনোময়ের সঙ্গে বদলি হয়ে চলে আসে না, তাদেরকে আস্তানা ব্যবস্থা করে দিয়ে তবে মনোময় যে রঙ্গমঞ্চ ত্যাগ করেন। স্মৃতি বড় মায়াবী, ভুলে থাকো তো থাকো, মনে আনলে তো রক্ষে নেই, সঙ্গ ছাড়তে চাইবে না। তপময়ের মনে পড়তে থাকে কোথায় যেন একবার স্কুল ছুটিতে বাবার এক নতুন বদলির জায়গায় এসেছেন। দেখেন বাড়ি ভর্তি লোক, কে এরা? এদের মধ্যে মেয়ে পুরুষ বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা। মনোময় এদের ধর্মশালা থেকে কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে পড়েছেন, কারণ সেই দেশটা একটি বিশেষ তীর্থস্থানের সংলগ্ন। মনোময়ের আদেশই দেওয়া আছে কিছু চামুন্ডাকে রেল দর্শনী তীর্থযাত্রী পাকড়াতে। নেহাত যদি তারা রাজি না হয়, ভয় খায় তো ধর্মশালায় ধর্মশালায় হানা। ধর্মশালার কর্তৃপক্ষ রেলবাবু মুখুজ্জেবাবুর নামে দুহাত জোর করে কপালে ঠেকায় এবং যাত্রীগণকে তার প্রেরিত লোকজনদের সঙ্গে নির্ভয়ে চলে যেতে পরামর্শ দেয়। তপময় আর দাদা রূপময় ছুটিতে এসে আলাদা ঘর না পেয়ে বাধ্য হয়ে বাবার ঘরে শুতে হয়েছে। রূপময় হঠাৎ বলে ফেলেছিল, এত লোক এ বাড়িতে কি জন্যে বাবা? কই আর কোনো বাড়িতে তো? বাবা হেসে ফেলে বলেছিলেন, আর কোনো বাড়িতে বোধহয় তোদের বাবার মতো একটা বুদ্ধ কর্তা নেই। বাহ, তাই বলছি নাকি? শুধু বলছিলাম। বাবা হেসে হেসেই বললেন, কি বলছিলি তা বুঝেছি বাবা, তা ওরা তো 3-4 দিনের বেশি থাকছে না, এই কটা দিন একটু কষ্ট করে থাকো। বিদেশ বিভুঁইয়ে বাঙালি এসে কষ্ট পাবে, আর আমি একটা জলজ্জান্ত বাঙালি সেখানে থেকে ড্যাবডেবিয়ে দেখবো? হ্যাঁ, তো তোদের তেমন অসুবিধে হয় তো বল, ওদের ভাগিয়ে দিই, সেটা এমন কিছু শক্ত নয়। দাদা কেঁদে ফেলেছিল। আরেকবার কোথায় যেন বাবা যথাসময় বাড়ি ফিরছেন না, রাত বেড়ে চলেছে, স্টেশনের একটা কুলিকে দিয়ে খবর পাঠিয়েছেন কখন ফিরবেন ঠিক নেই। একটা ট্রেন কোথায় কি যেন বিপাকে পড়েছে, 10-12 ঘন্টা লেট, বাড়ির সবাই যেন খেয়ে নেয়। মনোময় বাড়তি 2 কাপ চা খেয়ে নেবেন। কাজেই সকলে খেয়ে নিয়ে শুয়ে পড়া হয়েছে, মায় কাজের লোকেরা পর্যন্ত। বাবা এলেন রাত 12টায়, সঙ্গে একটি বাহিনী। কে এরা? দুটি বাঙালি পরিবার। যেখানে গিয়ে উঠবা সেখানে যাবে কি করে এই রাত্রিরে? গাড়ি কোথায়? কাজেই যেখানে চলে আসতে পারে গাড়ি লাগে না, সেখানেই চলে আসা ভালো। তপময়ের মনে পড়ল বাবা মাকে চুপি চুপি বলছেন, এদের অবস্থা বুঝছো তো, সারাদিন নাওয়া খাওয়া হয়নি, কুয়োতলাটা নাইবার ঘরটা দেখিয়ে দাও সবাইকে। আর শোনো, এত রাত্রিরে চাকর বাকরদের জাগাতে গেলে হয়তো বেজার হবে, তুমি চট করে কাঠের উনুন জেলে ওই জন্য জনা আষ্টেকের মতন ডাল ভাত চাপিয়ে দাও। তপময়ের মনে আছে অতিথি নারায়ণদের কুয়োতলা দেখিয়ে দেবার ভারটা ছেলে মেয়েদের উপর চাপিয়ে মা চলে গেলেন রান্নাঘরে। একটু পরেই বাবার রান্নাঘরে এসে হানা, শোনো, ডাল ভাত বলেছি বলেই যেন সত্যি ডাল ভাতই করো না, আর যা পারো বুঝলে। মা বলেন খিচুড়ি চড়িয়ে দিলে শিগগির হতো। বাবা জিভ কাটলেন, এই সারাদিনের তাতা পোড়া উপসী শরীর, খিচুড়ি ভালো লাগবে কেন? 2টো ভাত ডাল ভাজা, তার সঙ্গে গাছের কাগজি লেবু, তোমার গিয়ে আচার আমসত্ত্ব টত্ত্ব। ছোটই বড়ই খেলেন তারা জনা আসছে, থালা মজুদ থাকে অনেক। এখনো চোখে ভাসছে তপময়ের, মা পরিবেশন করছেন ভাত, মুগের ডাল, আলু ভাতে, বড়ি ভাজা, পাঁপড় ভাজা, কুমড়ো দিয়ে বেসনের ভাজা, তার সঙ্গে মার সংসারের 2 রকম আচার, টক মিষ্টি। বাবার মুখে কি পরিতৃপ্তির আনন্দ! আবার আক্ষেপও, তাড়াতাড়িতে কিছু তরকারি রান্না হলো না, ঘরে বেগুন না থাকায় কুমড়ো দিয়ে বেসন ভাজা। কি লজ্জা, খাওয়ার জুত হলো না। তারা অভিভূতভাবে বলেছিলেন, এমন ভালো খাওয়া বহুদিন খাইনি। বাবা হাসতে লাগলেন, সেই যে বলে খিদের বাড়া তরকারি নেই, তাই হয়েছে আর কি। কিন্তু সত্যি বলতে ওদের পরিতৃপ্তির ভাব দেখে তপময়েরও আবার বসে পড়ে খেতে দিচ্ছে করছিল। লজ্জায় মাকে বলতে পারলেন না, তাই ইচ্ছেটা মিটল না। ছবির মতো ভেসে উঠছে দৃশ্যগুলো। ভোজন পর্ব মিটতে রাত 3টে 3:30। গরমকালের রাত, আর কতটুকুই বা ঘুমোনো। তবু শোয়ার ব্যবস্থাও হলো। ততক্ষণে শশী আর বৈজু উঠে পড়েছে। তারা পুরুষদের জন্য উঠোনে কটা খাটিয়া বার করে দিল,
আর বাচ্চাদের এবং মেয়েদের জন্য দালানে শতরঞ্চি বিছিয়ে দিল। কিন্তু তপময়দের কি খুব খারাপ লেগেছিল? মার একটু কষ্ট হচ্ছে ভেবে মন কেমন করলেও বেশ যেন একটা মজা মজা ভাব, যেন একটা উৎসবের বৈচিত্র্য স্বাদ। তার পরদিন তপময় রূপময়কে অবাক করে দিয়ে মা করে বসলেন এক কাণ্ড। কিন্তু সে কাহিনী কি আজকের ছেলেমেয়েরা বিশ্বাস করবে? হয়তো করবে, আর সেই সঙ্গে মুখ বাঁকিয়ে বলবে, নমস্কার বাবা, আপনার মা বাবা দুজনেই কি সমান হাঁদা ছিলেন? হ্যাঁ, মার কাজটা ওরা হাঁদামির পর্যায়েই ফেলবে। ভোর হতেই যখন অতিথিরা বিদায় নেবার উদ্যোগ করছে, মা বলে বসলেন, সে হবে না ভাই, এবেলা দুটি মাছ ভাত না খাইয়ে আপনাদের ছাড়ছি না। কি আশ্চর্য, ছি ছি, কাল কত ধকল গেল আপনার উপর দিয়ে, আবার একই কথা। না না, কিন্তু কে শোনে সে কথা? মার যুক্তি, আপনাদেরকে আমি আর কখনো পাবো এ স্ত্রী মানুষ নিরামিষ দুটো ভাত খেয়ে? না, সে হতেই পারে না। এবেলা দুটি মাছের ঝোল ভাত না খাইয়ে ছাড়বই না। এই ভোরবেলা চলে গেলে মনে হবে রাতের কুটুম। ছি ছি। দাদা আড়ালে বলেছিল, আচ্ছা মা, কাল সারা রাত জেগে কাটালে আবার তোমার এই শখ হচ্ছে? মা হেসে বললেন, তা হচ্ছে বাপু। সত্যি বলো, ওরা কি আর জন্মজীবনে আমার কাছে খেতে আসবে? কাল রাত্রিরে কি আজে বাজে খাওয়ালাম। ভাতে ভাতে ঘি খেতে নেই বলে ঘরে করা ঘিও দিলুম না একটু। ওরা চলে যাচ্ছে দেখেই মনটা কেমন করে উঠলো। রাতে তো নাওয়াও হয়নি। অতএব ওরা সকালে পরিপাটি করে চান করলেন, নিজ নিজ বাক্স খুলে ফর্সা জামা কাপড় পরে মজলিস করে বসলেন। দোকান থেকে গরম জিলিপি আর কচুরি এলো, বড়দের জন্য চা বানানো হলো, ছোটদের জন্য জাল দেওয়া হলো, সদ্য দোয়া খাঁটি গরুর দুধ। ওদিকে বাজার থেকে এসে গেল মাছ, আনাজ, দই, মিষ্টি। তাক থেকে নামলো গাওয়া ঘিয়ের বোতল। তখন অবশ্য বৈজু আর শশী মার খুব সাহায্য করলো। ওনাদের মহিলা যুগল দুই পরিবারের রান্নাঘরে এসে মায়ের সঙ্গে গল্প জুড়ে দিলেন। মা আহ্লাদে ভাষা চেহারা নিয়ে ছুটি করে রান্না সেরে ফেললেন। শেষ অবধি যাত্রাকালে তারা চোখ মুছতে মুছতে বিদায় নিলেন, পরস্পরে হাত ধরে ঠিকানা নেওয়া নেওয়াই করলেন, এবং সেই ঠিকানার কার্যকাল বহুদিন ব্যাপী থেকেছে। কখনো ফলেছে কিছু, পরে সেই ফর্সা গিন্নির মেয়ের সঙ্গে দাদার বিয়ে হয়েছিল। দাদা যখন ডাক্তারি পাশ করে বেরোলো, এখন আর দাদা বৌদি কেউই নেই। কি মিষ্টি চেহারা ছিল বৌদির! তো সে তো পরে। সেদিন সেদিন মায়ের মুখে আনন্দের সঙ্গে যেন আরেকটা আলোর আভা দেখেছিল বালক তপময়। মনে হচ্ছিল কিসের সেই আভা, গৌরবের নাকি সাফল্যের? পরে মনে হলো আরো অন্য কিছু। ওদের এগিয়ে দিয়ে বাবা যখন ফিরে এলেন, তপময় দেখলো বাবার মুখেও একটি আশ্চর্য দীপ্তি। দুষ্টু তপময় নজর রাখলো মা বাবার অভিব্যক্তির দিকে। বাবা একটা অদ্ভুত কাজ করলেন, যা কখনো দেখা যায় না। হঠাৎ মায়ের কাঁধে একটা হাত রেখে গাঢ় গলায় বললেন, এই ইচ্ছেটাই হচ্ছিল আমার কাল রাতে। মার মুখের সেই আলোটা যেন 10 গুণ বেড়ে গেল। চোখে হাসি ফুটিয়ে বললেন, তার বুঝতে পারিনি? পেরেছিলে সত্যি? পারবো না? মা আর একটু হাসলেন, খুশি তো? মুখে বলতে হবে। মা বললেন, সত্যি বলতে আমারও ইচ্ছে করছিল। কাল ওই সামান্যতেই এমন কৃতজ্ঞ ভাব দেখে লজ্জাই করছিল। সধবা মানুষ বাড়িতে এলো, দুটো মাছ ভাত না খাইয়ে। মা বলতেন, লোকই লক্ষ্মী। সে কথা ঠিক। দেখো কাল রাত থেকে বাড়িতে কেমন আহ্লাদের হাওয়া বইছিল। কিন্তু এসব কবেকার কথা? নাটকের এই দৃশ্যপট কবে বদলে গেল? কবে থেকে মানুষের মধ্যে জলাতঙ্ক রোগের মধ্যে লোকাতঙ্ক রোগটার সৃষ্টি হলো? জলাতঙ্কর তবু একটা কারণ থাকে, পাগলা কুকুরের কামড়। কিন্তু আজকের যুগের এই লোকাতঙ্ক ব্যাধিটা কিসের কামড়ের ফল? যাতে মানুষ মানুষকে দেখলে শিউরে ওঠে, বেজার হয়, আপদবালাই ভাবে, আর অজানা অচেনাকে বলে বাঘ, ভালুক, কেউটে, গোকড়ো, হাঙর, কুমিরের থেকেও ভয়ঙ্কর। মানুষই আজকের দিনে মানুষের কাছে সবচেয়ে ভীতিকর প্রাণী। তপময় ধরতে পারেন না কবে থেকে। হরিবালাকে রেখে যখন তার বাপ ভিটে জমি উদ্ধারের ধান্দায় চলে গেল, তখনও তো নয়, কখন যেন সেটা? ও, তপময় ম্যাট্রিক দিয়েছে, দাদা ইন্টারমিডিয়েট। কখনো মনে হয় কত যুগ, কখনো মনে হয় এই তো সেদিন। তবে তপময়ের মনে আছে, হরিবালার বাপ চলে যাওয়ার পর মা বাবার কাছে নিচু গলায় অনুযোগ করছেন, বাপটা ছিল তবু একরকম, এখন ওই ডাগর বিধবা মেয়েকে সামলানোর দায় ঘাড়ে পড়লো। ঘরে চারিদিকে ডাগর ডাগর ছেলে। বাবা গম্ভীর একটু হেসে বললেন,
বড় মুখে ছোট কথা কইতে নেই বড় বউ, মুখের উপরে জাগর জাগর চোখ দুটি কি তাহলে কি জন্যে দিয়েছে ভগবান? শুধু মুখের শোভা সৌন্দর্যের জন্যে? বড়র পোস্টে বসতে হয়েছে যখন, তখন ক্ষমতাটা বড় করতে হবে বই কি। অতএব তদবধি হরিবালা। বাপটা আর উকি দিল না। বাবা আরো কত জায়গায় বদলি হলেন, সঙ্গে সঙ্গে হরিবালা। রিটায়ার করে কলকাতায় এসে মৌলালিতেই বাড়ি বানালেন, সমানেই হরিবালা। মা ভুগলেন, মারা গেলেন, হরিবালা মাকে নিয়ে ভুগলো, রয়ে গেল। রূপময় বিয়ে করলেন, প্রবাসে গিয়ে সংসার পাতলেন। হরিবালা একবার গুছিয়ে দিয়ে এলো, আবার সে সংসারকে যখন তুলতে হলো, তখনও হরিবালাকেই পাটনায় গিয়ে সেই দুরূহ কাজটি করে আসতে হলো। আর তপময়ের জীবন ঘটনা, সব ঘটনার সাক্ষী ওই হরিবালা। আজও হরিবালা। হরিবালায় সংসারে আদি ও অকৃত্রিম। শুধু আস্তে আস্তে কখন কিভাবে যেন তার সংসারের উচ্চ মঞ্চ থেকে পিছলতে পিছলে পাটাতনে এসে ঠেকেছে। কিন্তু সেটা কি শুধু এই বিনা বেতনের দাসী হরিবালারই? তপময় নামের একটা লোকই মঞ্চ থেকে ঘষছে নেমে এসে পাটাতনে এসে দাঁড়িয়ে আছে না? নাকি বসেই পড়েছে? বিবেক, মনুষ্যত্ব, সভ্যতা, হৃদয়বত্তা এসব পুরনো হয়ে যাওয়ার জিনিসগুলোকে বাক্সয়ে পুরে ফেলে। তাই সারা রাত জেগে স্মৃতি রোমন্থন করতে করতে খুঁজতে চেষ্টা করছেন সময়ের সেই রেখাটাকে, যেখান থেকে মানুষের লোক ভয় বিদূরিত হয়ে লোকের ভয় এসে জায়গা করে নিয়েছে। রেখাটা খুঁজে পাননি। তবু রাত পোহাতেই যে এমন একটা অবিশ্বাস্য ভয়ের মুখোমুখি হতে হবে, তা কে ভেবেছিল? বিশাল সেই দুর্যোগের মতন শেষ রাত্রের দিকে থেমে গিয়েছিল, আর ভোরবেলা যেন কালকের পরিস্থিতিটাকে ভ্যাংচাতেই পূব আকাশে সূর্যি ঠাকুর এসে আবির্ভূত হয়েছিলেন। হঠাৎ আবার দরজায় ধাক্কা, আবার চিৎকার। না, এ চিৎকার অচেনা গলার নয়, খ্যানখ্যানে গলা বাসন মাজুনি অন্নদার। ওমা, এ কি পাপ! দুয়োর আগলে কোন মুখ পোড়া পড়ে ঘুমোচ্ছে, ডাকলেও উঠছে না, বেল বাজাতে হাত পৌঁছচ্ছে না। ও বামুন্দি, দোর খুলে দেখো সে বাপু। হ্যাঁ, ছুটে নেমে গিয়ে দৌড় খুলে দেখেছিল বামুন্দি। অতঃপর পরপর বাড়ির সবাই দেখেছিল। দেখেছিল লোকটা যেন একটা হিংস্র আক্রোশের বশে আর কোনোদিন জাগবো না প্রতিজ্ঞা করে তপময় মুখুজ্জের বাড়ির দরজা আটকে ঘুম মারছিল। আবারও খানিক ঝড় উঠল। অন্নদার চেঁচামেচি, পাড়ার লোকের আবির্ভাব, মন্তব্য। গতকাল রাত্রে অনেকেই নাকি ওই কাতর আছড়ানি শুনেছিল। ভেবে আশ্চর্য হয়েছিল বাড়ির অতগুলো লোক কারুর কানে পৌঁছচ্ছে না এই মরণবাচন ডাক। তবে পরের ব্যাপারে নাক গলাবার দরকার কি বলে কেউ আর কিছু বলেননি। এখনই বা কার কি দায়? যার দূরের মরা সে বুঝুক, ফেলবি তো ফেল, নয়তো গন্ধে মর। পুলিশ ডাকবি না কর্পোরেশনের মেথড ডাকবি, তোরাই ভাব। অন্যে আবার কি পরামর্শ দেবে? তপময় ওই হাত পা ছড়িয়ে কাঠ হয়ে পড়ে থাকা লোকটার মুখের দিকে তাকাচ্ছেন না। যদি দেখে ফেলেন লোকটার কপালের এক পাশে সুপুরি সাইজের একটা আব আছে, না না, তাকাবেন না। তবু যেন চিরভদ্র, সভ্য, শান্ত তপময়ের মুখে একটা পৈশাচিক হাসির আভাস। যেন ঠিক হয়েছে, বেশ হয়েছে, তোদের মুখের মতো হয়েছে, এখন মরমে মর, লজ্জায় মাথা হেঁট কর। কিন্তু তপময়ের এই অনুচ্চারিত ধিক্কার কি কোনো কাজে লাগে? লাগে না। তপময়ের ছেলেরা এখন গলা মিলিয়ে সমস্বরে বলে ওঠে, বাবা, এখন বুঝতে পারছেন? মায়ার পরাকাষ্ঠা দেখে লোকটাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে বসলে এখন কি অবস্থা হতো? পুলিশ কেসে পড়তে হতো, হাতে দড়ি পড়তো। তপময় হঠাৎ সাহস সঞ্চয় করে বলে ফেলেন, ঢুকিয়ে নিলে লোকটায় ভেবে মারা পড়তো না। সঙ্গে সঙ্গে দুখানা মুখে বিদ্রুপে কুঁচকে ওঠে। এখন মনে হয় ওদের মধ্যে কি একতা। ওরা বলে ওঠে, সে কি বাবা, তবে যে বলেন সবই ভগবানের হাত, প্রত্যেকেরই আয়ুর দিন গোনা আছে, আর রাখে কেষ্ট মারে কে নাকি? তপময় অবাক হয়ে তাকিয়ে থাকেন ওই মুখ দুটোর দিকে। ওরা কে? ওরা কারা? তপময় কি ওদের চেনেন? তবে ওরা খেয়াল করছে না তপম বাবা কেমন অদ্ভুত একটা চোখে চেয়ে আছে ওদের দিকে চেনবার জন্যে। তাই ওরা তখনও কথা বলে চলেছে। তা একটা কিছু তো করা দরকার। এইভাবে দরজায় যা হোক একটা কিছু করুন, পুলিশে খবর দেবেন, কর্পোরেশনে। তপময় একটু চমকে উঠে বলেন, কি বলছো? বলছি কি করতে চান, পুলিশে না? তপময় হতাশ গলায় বললেন, আমি কি বলবো? বাহ, আপনি বলবেন না তো কে বলবে? বাড়ি আপনার, ট্যাক্স আপনার নামে, 100% দায়িত্বই তো আপনার।
তপময় আরো অবাক হয়ে ভয়ঙ্কর অচেনা মুখ দুটোর দিকে তাকিয়ে দেখেন। আর তপময়ের মনের মধ্যে কবে কখন কার কাছে যেন শোনা সেই একটা জ্ঞানের বাণী ধ্বনিত হয়, অজানা অচেনাকে বিশ্বাস কি মানুষ? তাহলেই হয়ে গেল। ডেঞ্জারাস হয়ে উঠতে কতক্ষণ? মানুষের কাছে মানুষই এখন সবচেয়ে ভীতিকর প্রাণী, বুঝলেন? বাঘ, ভালুক, কেউটে, গোকরো, হাঙর, কুমিরের থেকেও। আর আসল যদি হঠাৎ অচেনা হয়ে ওঠে, তার চাইতে ভয়ঙ্কর আর কি আছে? অতএব তপময়কেই সব দায়িত্ব নিতে হবে। চোখ চেয়ে দেখতেই হবে লোকটার কপালের একধারে একটা সুপুরি সাইজের আব আছে নাকি। কিন্তু চিরনির্বোধ ওই হরিবালা নামের বুড়িটা, তার চোখে মুখে এমন হতাশার ছায়া কেন? তার কাছেও কি তার চিরচেনা পৃথিবী হঠাৎ ভয়ঙ্কর অচেনা হয়ে গেল? তাই সে সন্ধেবেলা যখন এ বাড়ির বড় ছেলে বড় বউ বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে, আর ছোট ছেলে দারুণ মাথা ধরেছে বলে মাথায় হাওয়া লাগাতে বেরিয়ে গেছে, সেই নির্জনতায় সুবিধে বাড়ির কর্তার কাছে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে, আচ্ছা দাদাবাবু, বাবা যখন আমায় এই সংসারে ভর্তি করে দিয়ে জন্মের শোধ নিশ্চিন্ত হয়ে চলে গেছিল, তখন বলেছিল না বানভাসা ভিটের মাটিটুকু যদি উদ্ধার করতে পারে? তপময় প্রায় হতভম্ব হয়ে তাকান। এটা কি সত্যি হরিবালা, না হঠাৎ কবর থেকে উঠে আসা একটা ছায়া পূর্বজন্মের কোনো বিস্তৃত কথা বলে উঠল? কিন্তু হরিবালাই বই কি? তাই তপময় ঝাপসা গলায় বললেন, তাই বলেছিল বোধ হয়। তার সেই ভিটেটার ঠিকানা আপনার জানা আছে? তপময় আরেকবার ওর দিকে তাকিয়ে দেখে বোধহয় একটু হাসলেন। তারপর আস্তে বললেন, তোমার বাবার ভিটের? না, সে ঠিকানা আমার জানা নেই। আমি সেই তখন থেকে মনে করতে চেষ্টা করছি আমার বাপ ঠাকুরদার ভিটের ঠিকানাটা কি।